রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন আজ দুপুরে দলের শীর্ষ নেতাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর বিএনপি প্রার্থীর নাম ঘোষণা। রোগ নির্ণয়ে মাত্র 5 ঘন্টা খোলা থাকে সরকারি হাসপাতালগুলোর ল্যাব। দুপুরের পরেই ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তির পাশাপাশি বাড়ছে চিকিৎসা ব্যয়। ভালো হবে। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। চট্টগ্রামে কর্নেলহাটে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের রাজত্ব। দখল করা জমিতে নানা স্থাপনা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় অঙ্কের মাসোহারা পেয়ে নীরব সংশ্লিষ্টরা। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন আজ দুপুর 12:30টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দুপুর 1টা নাগাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করার কথা রয়েছে দলটির। বিএনপির সূত্র বলছে, বিতর্ক এড়াতে সচিবালয়ে অনুষ্ঠিত সভাটি স্থায়ী কমিটির বৈঠক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না দলটি। এছাড়াও রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকে আগেই দিয়েছে। মনোনীত প্রার্থীর পক্ষে এখন দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের নিয়ম থাকায় মূলত এই সভার আয়োজন। দলের চেয়ারম্যান কাজটি সম্পন্ন করতে বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন বলে জানান আমন্ত্রণ পাওয়া এক নেতা। জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক হবেন, আরেকজন প্রস্তাবের সমর্থক হবেন। ইলেকশন কমিশনের বৈঠকের দিন বৈঠক ভোটের জন্য দাওয়াত করেছে। আজকে পিএম এর সাথে বা এইচপিএম এর সাথে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হবে এবং কারা কারা মনোনয়নপত্র স্বাক্ষর করবেন ইত্যাদি সব আজকে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুপুর 12:30টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মীরা। আমরা তো প্রথমে বৈঠকের খবর জানবো। সচিবালয়ে যোগ দিয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, তার সঙ্গে কথা বলতে চাই। রবিন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির যে বৈঠক সেটি নিয়ে একটু জানাবেন। আর সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজ আর কি কর্মসূচি রয়েছে? প্রথমে রাষ্ট্রপতি প্রসঙ্গে বলি, ছোয়াব, সেই বৈঠকটি 12:30 নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকারের সিনিয়র মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন এবং সেই সঙ্গে জ্যেষ্ঠ সংসদ সদস্য যারা রয়েছেন তারা মূলত থাকছেন সেই বৈঠকে। সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর যে নিজস্ব কার্যালয় রয়েছে সেখানটাতে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। যেহেতু তিনি সরকার প্রধান এবং দলেরও চেয়ারপারসন, সেই হিসেবে তার সভাপতিতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে প্রার্থী চূড়ান্ত করবে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি তার নিজের দলের এবং প্রস্তাবক ও সমর্থক সেটিও চূড়ান্ত হবে। আপনি যেমনটি বলছেন যে এর আগেই এই বৈঠককে কেন্দ্র করে মূলত চিফ হুইপ, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং হুইপ আশরাফুদ্দিন নিজান ইতিমধ্যেই প্রবেশ করেছেন। বাদবাকি হুইপরাও ধারণা করছি যে তারাও আসলে এখানটায় এই বৈঠকে যোগ দেবেন। এর বাইরে সরকারের মন্ত্রীরা তো রয়েছেন। কিন্তু এই মুহূর্তে যেটি বলতে চাই, এটিও একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেটি এখন অনুষ্ঠিত হচ্ছে। একেবারে ঠিক 9টার পরপরই প্রায় 50 জনের মতো একটি প্রতিনিধি দল, যেটি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, সেই ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল যোগ দিয়েছেন সেই বৈঠকে। এবং সেই বৈঠকে এক্সেলারেট এনার্জির যিনি ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার, তার নেতৃত্বে মূলত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি এবং অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। এবং সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত পিটার হাস, নিশা দেশাইয়ের মতো যেসব ঝানু কূটনীতিকরা রয়েছেন তারা যেমনটি রয়েছেন, বিজনেস কাউন্সিলের বাদবাকি সদস্যরা রয়েছেন। সেখানে মূলত বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য
সম্পর্ক সম্ভাবনা এবং কোন কোন খাতে আরও বেশি অগ্রগতি আনা যায়, যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে বাণিজ্য ঘাটতি, অর্থনৈতিক সংকট মোকাবেলায়, এবং আগামীর দিনে কোন কোন ব্যবসায়িক বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক উন্নত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সেটি মূলত প্রায় 2 ঘন্টার মতো স্থায়ী হতে পারে এবং সেই বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যরা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যিনি মুখপাত্র মাহাদি আমিন তারা ব্রিফ করার কথা রয়েছেন। এর বাইরে গণিত অলিম্পিয়াডের একটি দলকেও আমরা প্রবেশ করতে দেখেছি প্রধানমন্ত্রী কার্যালয়ে। তাদেরকেও নিশ্চয়ই প্রধানমন্ত্রী হয়তো বা শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাবেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। অনেক ধন্যবাদ রবেন আপনাকে। আমার আরও এক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আজই তো রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে, এখনও কি কেউ এসেছেন কিনা, আর সার্বিকভাবে ইসির প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ইসির তো প্রস্তুতি আছেই এবং সে অনুযায়ী তো আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিলে কি বলা হয়েছে? তফসিল অনুযায়ী আজকে অর্থাৎ এই 13 আগস্ট আজ হচ্ছে এই রাষ্ট্রপতি নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিল, সে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপরে 16 তারিখ এবং 18 তারিখ আরও দুটি আনুষ্ঠানিকতা রয়েছে তফসিল অনুযায়ী। সেটি হচ্ছে যে 16 তারিখ মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 18 তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। এরপর 20 তারিখ সংসদ ভবনে হচ্ছে এই জাতীয় সংসদে এই রাষ্ট্রপতি নির্বাচনটি আয়োজিত হবে এবং সেখানে ভোটার সংখ্যা মোট কতজন সেটিও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এখন এই পর্যন্ত আমরা যেটি দেখেছি যে নির্বাচন কমিশনে সেখানে 11 দলীয় ঐক্যজোটের তরফ থেকে, সেই 11 দলীয় ঐক্যজোটের তরফ থেকে তাদের যে প্রতিনিধি, তাদের বেশ কিছু প্রতিনিধি চলে এসেছে। সব মিলিয়ে বলা যায় যে বেশ বড় এবং অনেক সদস্যের একটি প্রতিনিধি দল হতে চলেছে। 11 দলীয় ঐক্য থেকে আমরা দেখেছি যে সেখান থেকে বা জামাত নেতৃত্বাধীন যে জোট, সেখান থেকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি হিসেবে তারা প্রার্থী হিসেবে দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে, এবং তার অলি আহমদকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার পর তারপর যে এই মনোনয়নপত্র দাখিল সেটি তারা আজকে করবেন। আমরা দেখেছি, আমরা যখন আসলে নির্বাচন কমিশনে এখানে আমরা আসি তখনই আমরা দেখেছিলাম যে নিচতলায় 11 দলীয় ঐক্যের বা জামাত নেতৃত্বাধীন যে জোট, সে জোটের অনেকেই কিন্তু নিচে আছেন, অপেক্ষা করছেন। সব মিলিয়ে বলা যায় যে আর কিছুক্ষণ পরই তারা 3 তলায় আসবেন এবং এখানে এসে এই রাষ্ট্রপতি নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে মনোনয়নপত্রটি দাখিল করবেন। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় আছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি, অথচ ব্যবহার হয় মাত্র 5 ঘন্টা। 19 ঘন্টাই থাকে অব্যবহৃত। দুপুরের পর বন্ধ হয়ে যায় ল্যাব, রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকেলেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমত লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ বিষয়ে কাজ করছে সরকার। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার পেছনে জরুরি বিভাগ। এখন বিকেল 5:30 বাজে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে প্রায় 100 রোগী জরুরি বিভাগে এসেছেন। চিকিৎসক তাদেরকে সেবা দিচ্ছেন। আর জরুরি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগছে, সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু বাইরেই করাতে হচ্ছে, কারণ এখানে যে প্যাথোলজি আছে সেটি দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়। এই হাসপাতালের মতোই সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে স্বাস্থ্য সেবার চিত্র একই। আসলে মনে করে এরা বলে দেয় অমুক ক্লিনিকে যাবো, অমুক গাড়িতে যাবা, গেলে ওতে ভালো হবে আর ডিসকাউন্ট পাবা, কিন্তু সেখানে গেলে দাম বেশি। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবার ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে ওষুধ দিলে ওষুধ খাওয়া গেছে। টেস্টের জন্য যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে। ওখানে গিয়েছিলাম, আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম, তারপরে ডক্টর দেখলো। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হুইল চেয়ারে বাইরে নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত মাহফুজুল হককে। তাকে ইকো করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হয় এখানে হয় ইকো টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছি। বিকেলে এই হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়ালে দেখা যায় রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। কেউ পায়ে হেঁটে, কাউকে নেওয়া হচ্ছে হুইল চেয়ারে, আর খুব গুরুতর রোগীদের নেওয়া হয় স্ট্রেচারে করে। তেমনই একজন 75 বছরের আবেদা বেগম। সব টেস্ট তো এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেটা বাইরেতে করা হয়। এখানে এই রুগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম, মানে শিফটিং করতে আনন্দ কষ্ট না।
সারা দেশের সরকারি হাসপাতালে দুপুর 1টার পর টাকা জমা নেওয়া বন্ধ হয়ে যায়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেই সুযোগে পকেট ভরে দালাল আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের। অবশ্য কিছু হাসপাতালে শুধু ভর্তি রোগীরা বিকেলেও কিছু পরীক্ষার সুযোগ পান। তো এটা 23 থেকে আমাদের সিরিয়াল ধরতে বলেছে ভর্তি রোগীদের জন্য। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে, টিউব এখন দিবে না। 2টা বাজে দাঁড়াইছি, 5টা 5:30 পরে পাইছি, পাওয়ার পরে রিপোর্টগুলো দিছে, ওইখানে গেছি, ওইখানে বলে যে এখন টিউব নাই, এখন বন্ধ। অনেক কষ্ট নিয়ে যাইতেছে, এই জায়গায় হয় না বলে না এরা ওই জায়গায় বেশি করে থেকে আসছে। 100 টাকা এইগুলি এইখানে, আর এর উপর 500 টাকা 1000 টাকা 3,000 টাকা বেশি, মানে বেশি টেস্ট হলে ওই বাইরে। সরকারিভাবে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সকালে পা ফেলার জায়গা না থাকলেও দুপুরের পর একেবারে ভিন্ন চিত্র। বিকেলেও ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা বাস্তবায়ন করা যায়নি। সব প্রতিষ্ঠানে একই চ্যালেঞ্জ, জনবল সংকট। বিকেলের শিফট অবশ্যই চালু করা উচিত, তাতে করে যে বাইরে যে ব্যবসায়িক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাণিজ্যকরণ হয়েছে সেটা অনেকখানি কিন্তু রহিত হবে। ইনস্টিটিউশনগুলিতে চাকরি করে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভের আওতায় আনি, বিকেলবেলা তোমার থাকতে হবে এবং বিকেলবেলা যে ইনকাম হবে তার একটা পার্সেন্টেজ তুমি পাবা। দেশে সরকারি স্বাস্থ্য অবকাঠামো 16,000, এর মধ্যে হাসপাতাল 600-র বেশি। আছে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এসব প্রতিষ্ঠানে সকাল 8:30টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান রোগীরা। এরপর তালাবদ্ধ থাকে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। প্যাথোলজিটা 2 শিফটে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনবল তো নাই, জনবল নিতে হবে। দেখেন, স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ উন্নত করতে হলে আরও টাইম দিতে হবে। জনবল নেওয়া একটা বিশাল ব্যাপার, অনেক ধাপ পেরোতে হয়, কিন্তু আমরা হাত দিয়েছি এগুলো সবই আমরা করতেছি। দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টেস্ট করা যায়, পিছিয়ে শুধু সরকারি হাসপাতালগুলো। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। এই সময়ে সাধারণত সরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকে না, কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসে। এখানকার রেডিওথেরাপি বিভাগ এখনও সচল, সেবা পাচ্ছেন রোগীরা। তার মানে চাইলেই যে কোনো সরকারি হাসপাতালে সকালের শিফটের পাশাপাশি রাত কিংবা বিকেলের শিফটের রোগীদের সেবা দেওয়া সম্ভব। তারই একটি অনন্য উদাহরণ হচ্ছে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জামিন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে দেশের আরও 12 জেলায় চালু হলো ই-বেইল বন্ড ব্যবস্থা। এর মধ্য দিয়ে 28 জেলায় বিস্তৃত হলো সরকারের ডিজিটাল জামিন কার্যক্রম। সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি নতুন এই 12 জেলার কার্যক্রম উদ্বোধন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় জানায়, প্রচলিত পদ্ধতিতে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত 12টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। ই-বেইল বন্ডে পুরো প্রক্রিয়া এখন মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে। ফলে জামিন প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলা মুক্ত। পাশাপাশি বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মামলার জট কমাতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মিডিয়েশনেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয়। ভালো নিষ্পত্তির হার অর্জনকারী জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কারের পরিকল্পনাও রয়েছে। জমা হয়েছে ই-বেইল বন্ডের মাধ্যমে খুব স্মুথলি। আমরা ই-বেইল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি এবং আপনারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন। চট্টগ্রামে এখনও সরকারি জমি গিলে খাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কর্নেলহাটের সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে 20 বছরের রাজত্ব তাদের। অবৈধভাবে নির্মিত কমিউনিটি সেন্টার, দোকানপাট সহ বাণিজ্যিক স্থাপনা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় অঙ্কের মাসোহারা পেয়ে চুপ সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা। অন্যদিকে এসব জমির বৈধ ইজারাদার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন 2 দশক ধরে।
চট্টগ্রাম শহরের প্রবেশমুখ কর্নেলহাটে এভাবেই সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে তৈরি হচ্ছে রামাদা কনভেনশন হল। স্থানীয়রা জানান 5 আগস্ট পালানোর আগে সরকারি এই জমি দখল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন এমপি দিদারুল আলম। এখন নির্মাণ কাজ তদারকি করছেন ওই এমপির ঘনিষ্ঠজন আওয়ামী লীগ নেতা আজম খান ও দলটির নেতাকর্মীরা। আর আমার কথা শুনেন, এইখানে যা আছে এই মূল্যকে যা আছে এই পাশেও তো বানাইতেছে, সব তো সরকারি। আপনিও বানাচ্ছেন? হ্যাঁ। কত ভাড়া নিয়েছেন এই জায়গাটা? কোনটা? আপনি এটা মাসিক ভাড়া 1 লাখ টাকা। একইভাবে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে একাধিক বাস কাউন্টার, অনেক দোকানপাট। সড়কের দুপাশই কার্যত দখলদারদের কবলে, যেখান থেকে ভাড়া ওঠে লাখ লাখ টাকা। 10-12 বছর হবে। 10-12 বছর ধরে এই কাউন্টারটা এখানে আছে। রোডসান হাইওয়ের জায়গার উপর। জি জি। গুন্ডা সান্ডা দিয়ে এগুলো সব দখল করে আছে। এই দখল করে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে। ইনকাম করে এগুলা রোডস অ্যান্ড হাইওয়ে কিছু প্রশাসনের লোক এগুলা ভাগ বটারা করে খাচ্ছে। আপনারা জানেনও না জায়গা কার? আমাদের তো ঘর পাইছি, আমরা ঘর ভাড়া নিচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এসব জমির ব্যাপক চাহিদা। বাস কাউন্টার, কনভেনশন হল, গাড়ির গ্যারেজ থেকে শুরু করে রয়েছে অনেক শোরুম। সরকারি জমি, কিন্তু প্রতি দোকানের জন্য দখলদাররা নিচ্ছে 25 থেকে 50 লাখ টাকা অগ্রিম। মাসে দোকান প্রতি ভাড়া 1.5 লাখ টাকা। প্রশ্ন, কার পকেটে যাচ্ছে এ টাকা? 5 আগস্টে অধপতন হচ্ছে, স্কুল আলাদা দখল করছে। স্কুলে বলতে স্কুলের জায়গা, এটা মালিক হচ্ছে স্কুল। আচ্ছা, এটা আমরা মালিক না, আমরা হচ্ছে ভাড়াটিয়া। দখল সত্যি স্কুল মালিক এটা বলছে। তারপর ওদের থেকে টাকা দিয়ে নিয়েছে? ওদের থেকে টাকা দিয়ে নিচ্ছে। কত টাকা দিয়েছে? 50 লাখ টাকা। আর এর আগে কত নিয়েছে? এর আগে নিচে আর আওয়ামী লীগের গ্রুপে নিচে 50 লাখ টাকা। অন্যদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে কৌশলে এসব দোকান দখল করে রেখেছেন সাবেক ওই আওয়ামী লীগ এমপির অনুসারীরা। সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের বড় অঙ্কের মাসোহারা দিয়ে অবাধে চালাচ্ছে দখল বাণিজ্য, হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের অর্থ। ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার হচ্ছে টাকাগুলো আপনি অন্যভাবে টাকা এনে ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার করলে এটা ঠিক, এটা জায়েজ হয়ে যাবে? আমি আপনার সাথে এখন আর কথা বলবো না। দখলদাররা সরকারি এসব জমি দখলে রেখে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। সরকার 1 টাকাও রাজস্ব পাচ্ছে না, অথচ 20 বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বৈধ এই ইজারাদার। 2006 সালে 2 প্রতিষ্ঠানের নামে 69 শতক জমি ইজারা নেন তিনি। টাকাও জমা নেয় সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু লাখ লাখ টাকা মাসোহারা হাতছাড়া হবে বলে আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি, মানছে না উচ্চ আদালতের আদেশও। ফ্যাসিস্টদের দোসররা ভোগ করেছে বর্তমানে স্কুলের দোহাই দিয়ে, এবং রোডস অ্যান্ড হাই হয়তো এটার বাদ পাচ্ছে। আমি সঠিকভাবে বলতে পারি না, তবে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিলে আমি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। 24-এর 5 আগস্ট পট পরিবর্তন হলেও সরকারি জমি দখলদার আওয়ামী লীগ নেতাকর্মীরা সবাই এখনও বহাল তবিয়তে। 20 বছর ধরে বড় অঙ্কের মাসোহারা যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের পকেটে। ফলে জমি দখলমুক্ত করতে উচ্ছেদও চালায়নি কখনো। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিনের দিকে। ওবায়দুল কাদেরের সুবাদে যিনি 2024 সালের 21 এপ্রিল চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। তার হয়ে সব অপকর্ম করেন অফিসটির রেকর্ড কিপার বিশ্বজিৎ বড়ুয়া, যার রয়েছে বাড়ি, একাধিক মাইক্রোবাস সহ বিপুল সম্পদ। আমি তো এসেছি একদম শেষের দিকে, তো ফলে এই অভিযোগটা সঠিক নয়, এটা আপনারা দেখতে পারবেন। আমি যে বিষয়টা জানার সাথে সাথে আমরা কিন্তু নোটিশ জারি করেছি এবং আমরা প্রক্রিয়াতেও যাচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে প্রায়ই বেড়ি বাঁধ ধসে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যাচ্ছে পুকুরের মাছ, গবাদি পশু ও জমির ফসল। প্রতি বছর দ্বীপটির চারপাশে বেড়ি বাঁধ নির্মাণ করা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান না করায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ, নদীর তীরবর্তী এলাকায় ব্লক স্থাপন এবং ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। জোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। ধীরে ধীরে ছোট হচ্ছে উপজেলার বসতি। প্রায় 2100 বর্গ কিলোমিটার আয়তনের হাতিয়াকে অনেকটাই সুরক্ষিত করে রেখেছে 109 কিলোমিটারের বেড়িবাঁধ। তবে জোয়ারের তীব্রতায় প্রতি বছরই ধসে পড়ছে বাঁধের কোনো না কোনো অংশ। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্ট রয়েছে উচ্চ ঝুঁকিতে। এর মাঝেই 7.5 লাখ মানুষের বাস। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। লোকালয়ে পানি ঢুকে ভেসে যাচ্ছে ঘেরের মাছ, ডুবে থাকছে ফসলি জমি। থাকার জায়গা হারিয়ে নিঃস্ব হচ্ছে দ্বীপবাসী। আমাদের এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙে চলে গেছে। যে কোনো সময় এই ভেড়িটা এখন অনেকটা ছিঁড়ে গিয়েছে, আর একটু যদি হয় আমার স্কুলটাও ছিঁড়ে যাবে। স্থায়ী ব্লক বাঁধের দরকার এই এলাকাকে টিকানোর জন্য। যদি এরকম টেকসই বেড়িবাঁধ না হয় তাই এই এলাকা একসময় বিলীন হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই সংস্কার হয় বেড়িবাঁধ, লুট হয় রাষ্ট্রীয় সম্পদ, অথচ ভাগ্য বদলায় না এই অঞ্চলের মানুষের। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ চায় এলাকাবাসী। আমাদের এখানে তো প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে হয় 4 বার বাঁধছে। এই বান্ধায় তো কোনো লাভ হইতেছে না। প্রতি বছর বেড়ি বাঁধে লাভ কি? ব্লক হচ্ছে না। ব্লক দিলে তখন আমাদের বেড়ি শক্ত হবে, নদীর বাঙান দূর হবে। আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের বহুত বাড়িঘর নদী দখল করে লেগেছে, আমাদের টিকসই বেড়িবাঁধ আর অথবা ব্লক বাঁধ চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে গেল কয়েকদিনে বেড়িবাঁধের প্রায় 1 কিলোমিটার অংশ ধসে গেছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছে কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ইতিমধ্যেই আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক জিওটিউব দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করছি। খুব দ্রুতই আমরা এই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করব। বছরের পর বছর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় না করে দ্বীপটির চারপাশে স্থায়ী ব্লক স্থাপনের দাবি উপকূলীয় এই জনপদের বাসিন্দাদের। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। প্রায় 2 দিনের চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে লিবিয়ার তেল ট্যাঙ্কে লাগা ভয়াবহ আগুন। মঙ্গলবার ড্রোন হামলার শিকার হয় দেশটির জাওয়াইয়া শহরের প্রধান তেল শোধনাগারটি। সৃষ্টি হয় ভয়াবহ অগ্নিকাণ্ডে। লিবিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি এনওসি জানিয়েছে মাত্র 2 দিনের মধ্যে দেশটির তেল স্থাপনের তৃতীয় ড্রোন হামলা এটি। হামলা অব্যাহত থাকলে শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে পারে এনওসি। তেল উৎপাদন ও সরবরাহে জরুরি পরিস্থিতি ঘোষণা করে ফোর্স মেজর জারি করার কথাও জানিয়েছে। হামলার কারণে শুধু তেল স্থাপনাই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বিদ্যুৎ অবকাঠামো। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, লিবিয়া প্রশাসনও দায়ী করেনি কোনো পক্ষকে। জিম্বাবুয়ের একটি লেকে যাত্রীবাহী ফেরি ডুবে প্রাণহানি দাঁড়িয়েছে 44 জনে, এখনও নিখোঁজ বেশ কয়েকজন। গত মঙ্গলবার দেশটির কারিবা লেকে দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটি। প্রবল বাতাসের তোড়ে উল্টে যায় নৌযানটি। এখন পর্যন্ত 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ে। দুর্ঘটনার সময় ফেরিতে অন্তত 120 জন যাত্রী ছিল। যদিও নৌযানটি ধারণ ক্ষমতা সর্বোচ্চ 90 জনের। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।